আচ্ছা আসছি। দাঁড়াও। একদম ধমকে কথা বলবে না। এটা না তোমার বাড়ি না, এটা কলেজ প্রেমিসেস। এখানে তোমার যে অধিকার আছে আমারও তাই অধিকার আছে। এখানে তুমি যে যোগ্যতায় ঢুকেছো আমিও সেই যোগ্যতাতেই ঢুকেছি। কিন্তু অসুবিধাটা কোথায় বলো তো? আমার যোগ্যতাতে যদি আমি স্ট্যান্ড আউট করে যাই সেখানেই তোমাদের প্রবলেম। এই যে দেখো না, নাচের কম্পিটিশনে রোহিণীদি প্রাইজটা না পেয়ে যে আমি প্রাইজ পেলাম, সেটা কিন্তু তোমরা সহ্য করতে পারলে না। দেখো তুমি তো খুব ভালো করেই জানো যে রোহিণীদির থেকে আমি নাচি ভালো। তুমি সেটা বিশ্বাস করো, কিন্তু তুমি সেটা মেনে নিতে পারলে না। কেন মেনে নিতে পারলে না বলো তো জজদা? কারণ তোমরা চাও না আমাদের মতো মেয়েরা লাইমলাইটে আসুক। তোমরা আমাদেরকে সবসময় আলোর পেছনে দেখতে চাও। আর এটাই তোমাদের মিথ্যে অহংকার, অসততা। এই দিক থেকে তোমরা অধার্মিক। তুমি আমাকে কোনোদিনও ঠিক বুঝতে পারোনি শবনম। বোঝানোর দায়টা কিন্তু ছিল তোমার। সবসময় বুঝে নেওয়ার দায় কিন্তু আমার নয় জজদা। তুমি নাচের প্রতিযোগিতায় জিতে প্রাইজ পেয়েছো, সেটা জেনে সব থেকে খুশি হয়েছি আমি। কিন্তু বিশ্বাস করো, আমার খুশির মধ্যে না এখন অনেকে ঢুকে পড়েছে। আমি না ঠিক তোমার কথাটা বুঝলাম না জজদা। রাহুল তোমাকে নিয়ে যেভাবে মাতামাতি করে তাতে 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 বোঝো না তুমি? তুমি বোঝো না? তুমি দেখতে পাও না? তুমি কি অন্ধ হয়ে আছো? যারা দেখে তারা বোঝে সেটা কতটা দৃষ্টিকোণ। এই এক মিনিট। এইটার সাথে আমার প্রাইজ পাওয়ার কি সম্পর্ক? অবভিয়াসলি সম্পর্ক আছে, সম্পর্ক আছে। রাহুল তোমার হয়ে ফাইট করেছে। যে কাজটা তোমার করার কথা ছিল জজদা, সেই কাজটা অন্য একজন করলো। উল্টে তো তোমার তাকে বাহবা দেওয়া উচিত, তাই না জজদা? আমার নিজের কি করার কথা ছিল? তোমার নিজের কি করার কথা ছিল সেটা তোমার মনে নেই জজদা। আসলে কি বলো তো, তুমি যে প্রতিশ্রুতিটা দিয়েছিলে না, সেটা তোমার নিজেরই মনে নেই। কারণ তুমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলে। যদি মন থেকে দিতে তাহলে আজ তোমার মনে থাকতো। তুমি আমাকে কোনোদিনও বোঝোনি শোনা, আজও বুঝবে না। আর ভবিষ্যতেও যে কোনোদিনও তুমি আমাকে বুঝবে না, সেটা অন্তত আমার থেকে ভালো আর কেউ জানে না। তুমি বুঝেছো নাকি? তা তুমি আমার সম্পর্কে যা যা বুঝেছো ঠিক বুঝেছো? তোমার কি মনে হয় আমি তোমার কথা? আরে তুমি তো কামাল করে দিয়েছো। আমি আবার কি করলাম? আরে এখন স্যারদের মুখে শুধু একটাই কথা, শবনম শবনম আর শবনম। সারাক্ষণ তোমাকে নিয়ে কথা হচ্ছে। আরে বাবা, আমি তো দুদিন কলেজে আসতে পারিনি, খুব জ্বর হয়েছিল। তা আমি ভাবছি শবনম কেন আমার খোঁজ নিচ্ছে না। আর কেউ নিক বা না নিক, শবনম নিশ্চয়ই আমার খোঁজ খবর নেবে। আমার কিন্তু খুব অভিমান হয়েছিল। কিন্তু আজ কলেজে এসে শুনলাম যে তুমি নাকি কাল একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছো, মানে একজন মানুষকে বাঁচিয়েছো। আমাদের আর কি রঞ্জা পিসির হাজবেন্ডকে। হ্যাঁ, কিন্তু কিভাবে করলে এটা শোনার পর না, মানে আমি আপ্লুত, বিশ্বাস করো, রিয়েলি বলছি। মানে কি বলবো তোমাকে, আমি ভীষণ প্রাউড। দেখো রাহুল দা, এটা না আমার ধর্ম। দেখো, আমি তো আর কারোর মতো শখে ডাক্তারি পড়তে আসিনি। আর সত্যি কথা বলতে, তুমি যদি জিজ্ঞাসা করো আমার ধর্ম কি, আমি বলবো চিকিৎসাই আমার ধর্ম। আমি মনে প্রাণে এই কথাই বিশ্বাস করি। আর তাছাড়া শবনম, আমি কিন্তু তোমার সাথে কথা বলছিলাম। আমার তো তোমার সাথে কথা শেষ হয়ে গেছে জজদা। আর আমি তো যাওয়ার জন্য বা বাড়িয়েই ছিলাম। তোমার যা বলার ছিল তুমি আমাকে বলেছো, আর তো কিছু বলার থাকতে পারে না। আর আমার সত্যি ক্লাস আছে গো, মানে ক্লাসে যদি দেরি করে ঢুকি আমার সত্যি খুব লজ্জা করবে। বলছি রাহুল দা, তুমি কোন দিকে যাচ্ছ? তোমার কোন রুমে ক্লাস? বিতে। চলো আমি এগিয়ে দিচ্ছি। চলো। চলো। আমাকে তুমি এইভাবে অপমান করতে পারো না শবনম। তুমি আমাকে বারবার ভুল বুঝতে পারো না। তুমি জানো না, তোমার আর আমার মধ্যে যেদিন থেকে অন্য লোক ঢুকে গেছে, সেদিন থেকে মনে মনে আমি যা বিশ্বাস করি তা কখনো মুখে বলি না। শবনম, তোমার নাচের প্রাইজের জন্য সব থেকে আনন্দের দিন আমার ছিল। শবনম, তুমি যে ট্রিটমেন্ট করে ইকবাল স্যারকে ভালো করে তুলেছ, সুস্থ করে তুলেছ, তুমি যে ইনফ্যাক্ট আমাকে হারিয়ে দিয়েছ। গোহারা হেরে যে এত শান্তি পাওয়া যায়, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি, বুঝতে পারিনি কোনোদিনও। শবনম, তুমি কোনোদিনও বুঝতে পারবে না।
তুমি কোনোদিনও বুঝতে পারবে না কতটা ভালোবাসা বুকে নিয়ে, কতটা যন্ত্রণায় ছটফট করে দিন থেকে রাত পার করে, রাত থেকে দিন পার করে তুমি আমাকে শুধু একবার প্রত্যাখ্যান করনি শবনম। তুমি আমাকে দিনে রাতে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছো শবনম, তোমার জীবনে আমার কোনো অধিকার নেই। তুমি শুধু এতটুকুই বুঝলে না শবনম, যে আমার কাছে এটা মৃত্যুতুল্য অপমান। হ্যাপি বার্থডে রোহিণী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া ঠিক করে করবি কিন্তু। কোনো চাপ নেই। হ্যাঁ রোহিণী দেখো। হ্যাঁ আন্টি। পছন্দ? কি সুন্দর হয়েছে আন্টি, কি দরকার ছিল এত? পুরো কিন্তু হ্যাঁ। পর্ব তো বটেই। দেখো দেখি একটা এত বড় মেয়ের জন্মদিন পালন করছো তোমরা। থাক সুখে থাকো, ভালো থাকো। বারে, বিয়ের পর এই বাড়িতে তোর প্রথম জন্মদিন, বাড়ির লোকরা এটা সেলিব্রেট করবে না? তুমি আমার একমাত্র বৌমা, আর তোমার জন্মদিন এই বাড়িতেই প্রথম পালন করা হবে তোমার বিয়ের পর, তাই না? কেকটা তো কাটতে হবে। সবাই জুন, দাঁড়ো, এই জুনকে ডাকি। ওই তো, তাড়াতাড়ি এসো, কেকটা কাটবে তো। হ্যাপি বার্থডে, এটা তোমার। থ্যাংক ইউ, কিন্তু আবার গিফটের কি দরকার ছিল? সে ইচ্ছে না করলে নিও না। জন্মদিনের ইনভিটেশন পেয়েছি, কেক কাটা হবে, সেখানে দাঁড়িয়ে থাকবো আর একটা গিফট দেবো না, তা কি করে হয় বলো? কোথায় আমাদের বার্থডে কাল কোথায়? হ্যাপি বার্থডে। এই দাও গিফটটা দাও ওকে। হে ভগবান, তোমরা সবাই আমাকে এমবারেস করছো। থ্যাংক ইউ সো মাচ। এক মিনিট দাঁড়াও। আরে এ বাবা ঠিক আছে গড ব্লেস ইউ গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। কিচ্ছু নেই, একটা সালোয়ার কামিজ আছে, সেটা তুমি পরো। নিশ্চয়ই। রোহিণী, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ বলো। বলছিলাম আরো একটু এম্বারেসড হও। হ্যাঁ, একটা দারুণ বেনারসি শাড়ি আছে, প্লিজ পরো। প্লিজ। কি করছো? থ্যাংক ইউ। এই বলছি, আমরা তো আমাদের গিফট ফিফট সব দিয়ে দিলাম। তোমার বর, আমার ভাই কিছু কিনেছে ফিনেছে তোমার জন্য, সেটা দিচ্ছে না কেন বলো তো? ভাইকে চেনো না তুমি? যে গিফটে ও দেবে গিফট, আমাকে কিচ্ছু দেয়নি। এই না, এ কথা আমি বিশ্বাস করছি না। কি বলছে যশ, তুই নাকি গিফটে? এরপর তোমাকে সুইসাইড করতে হবে? তুই তোর বৌদিকে বিধবা দেখবি, তুই এটা সহ্য করতে পারবি ভাই মন থেকে? হ্যাঁ, কি কিনেছিস বাবা, দিয়ে দে, আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে তো। আরে বাবা, এরকম বউ কজনের ভাগ্যে হয় শুনি? কি উপহার দেওয়ার যশ, তাড়াতাড়ি দিয়ে দাও। আরে বাবা, দেবো, ওর উপহার মার যাবে না। না, ওসব মার যাবে না ভাবে না তো শুনবো না ভাই। যা দেওয়া সবার সামনে এখনই দিতে হবে। কি আমি কি কিছু ভুল বললাম নাকি? না না, একদম। কই, কোথায় গেল রোহিণী? এই যে ঠাম্মি, এই যে আমি, এই যে। এই তোমার জন্য আমি একটা ছোট্ট হিরের দুল এনেছি। এই বৌমাকে বলেছি একটা ছোট্ট কিছু, আর তোমরা তো নানান জায়গায় বেরো, তাহলে বড় কিছু আনলে পরে বেরোনোর অসুবিধে হয়। কি কেমন লাগছে দেখো? কি সুন্দর হয়েছে ঠাম্মি, সত্যি সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। দাঁড়াও। থ্যাংক ইউ। ঠিকই তো, সত্যি তো এদিক ওদিক বেরোই না, তখন বড় কিছু পড়তে পারি না। বিয়ের গয়নাগুলো সবই ভারী। ছোট হয়েছে, ভালো হয়েছে। তুমি এসো আমার সঙ্গে, এসো, বসো, এসো, বসো। আচ্ছা, এবারে সময় নষ্ট না করে আমার মনে হয় কেকটা কেটে ফেলা উচিত এবারে। হ্যাঁ, এরপর তো আবার আমাদের অন্য কাজও আছে। হ্যাঁ।
অন্য আর একটা কাজ কোথাও বেরোবে নাকি বৌমা? না মা, কোথাও বেরোবো না, বাড়িতেই একটা ছোট্ট কাজ আছে। বাড়িতে কাজ? কি কাজ? কাজটা যখন হবে তখন সবাই দেখতে পাবে। ওই কাকিমণি বোধহয় আরো কিছু সারপ্রাইজ রেডি করে রেখেছে। বলতে পারো। তাই বলছিলাম যে আপাতত যে কাজটা আমাদের শুরু করার কথা সেটা আমরা শুরু করে ফেলি। এই মুহূর্তে কেকটা আগে কেটে ফেলা উচিত। হ্যাঁ, এবার তো কেকটা কেটে ফেলাই উচিত। আচ্ছা, শবনম কোথায়? না মানে রোহিণীর জন্মদিনে কেক কাটা হচ্ছে আর শবনম আসবে না? শবনমকে বলা হয়েছে কি? আচ্ছা, একটা বাড়িতে সবাই থাকে, আলাদা করে বলার কি আছে? অবভিয়াসলি বলার আছে মা, বিনা আমন্ত্রণে ও আসবেই বা কেন? হাজার হোক, যেখানে বাড়ির লোকের একটা ব্যাপার হচ্ছে সেখানে ওকে তো বলার দরকার। ওকে না বললে তো আসতে পারে না। ওকে ডাকো। ঠিক আছে, আমিই ডাকছি। শবনম, আমি জানি রোহিণীদি, আজ তোমার জন্মদিন, এখানে কেক কাটা হচ্ছে। হ্যাপি বার্থডে রোহিণীদি। থ্যাংক ইউ। তোমার জন্মদিনের এই দিনে তোমার জীবনে সুখ আর সমৃদ্ধি আসুক। আজকের দিনটা ভালো কাটাও, আগামী দিনগুলো খুব ভালো কাটাও। আমার যা সামর্থ্য তাতে আমি এই ফুলটুকুই কিনতে পেরেছি, এর থেকে বেশি কিছু কিনতে পারিনি। হ্যাপি বার্থডে। না, ফুলটা আনারও কোনো দরকার ছিল না। দরকার ছিল কি? আন্টি, বললাম যে আমার সামর্থ্যে আমি এই ফুলটুকুই কিনতে পেরেছি। আর রোহিণীদিকে জন্মদিনের দিন যদি কিছু উপহার না দিতে পারতাম তাহলে যে আমার মনে শান্তি হতো না। এই নাও। হ্যাঁ, তুমি টেবিলে রেখে দাও একটু। থ্যাংক ইউ। যতবার আমি তোমার কাছে ছুটে ছুটে যাই, যতবার আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করতে যাই, ততবার তুমি আমাকে দ্বিগুণ আঘাত দিয়ে ফেরত পাঠিয়ে দাও শবনম। আর সেই আঘাতে আমি ফিরে আসি রোহিণীর কাছে। সারা জীবন আমি তোমার পেছনে এইভাবেই ছুটে মরবো, সারা জীবন। আর তুমি আমাকে এইভাবেই ফের আঘাত করে রোহিণীর কাছে পাঠিয়ে দেবে। আর সেই আঘাতে উন্মত্ত হয়ে গিয়ে আমি তোমাকে 10 গুণ আঘাত ফেরত দেবো শবনম। এই হয়তো তোমার আর আমার সম্পর্কের নিয়তি। প্রত্যেকটা মানুষের সম্পর্কের আলাদা সমীকরণ হয়, প্রত্যেকটা মানুষের। তোমার আর আমার সম্পর্কের সমীকরণ হয়তো এটাই শবনম। তুমি সেদিন অসাধারণ একটা কঠিন পরীক্ষায় পাশ করেছো, তার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। তার উত্তরে তুমি আমার সঙ্গে যে ব্যবহারটা করেছো সেটা আমি ডিজার্ভ করি না, একদমই ডিজার্ভ করি না। আর সেই জন্যই আজ আরো 10 গুণ আঘাত নিয়ে আমি তোমার সামনে হাজির হয়েছি শবনম, 10 গুণ আঘাত নিয়ে। আচ্ছা, যে উপহারটার জন্য আমাকে এতক্ষণ খোঁটা শুনতে হচ্ছিল, এবার রোহিণীকে সেই উপহারটা দিয়ে দিই। হ্যাঁ, নিশ্চয়ই দে। আরে বাবা, আমরা সকলে তো এতক্ষণ ধরে অপেক্ষা করছি নাকি? হ্যাঁ,
কিরে দাঁড়িয়ে রইলি কেন? দে, কি দিবি গিফট? এই রোহিণী এদিকে এসো, একটু বলো তো তোর কি গিফটটা দিতে বলো এবার। দে জাস্ট আ সেকেন্ড। এ কি, ও তো চলে গেল। এই তো এসছি। মা, এই ডায়মন্ড সেটটা আমি রোহিণীকে গিফট করলাম। খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর। এ দেখি দেখি দেখি, কত খরচা পড়লো যশ। দেখি 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 কত খরচা পড়লো। আরে বিয়ের পর বউয়ের জন্মদিনে একটা হীরের নেকলেস দিচ্ছে, তার জন্য ওকে দাম জিজ্ঞেস করবে? এত দামি একটা সেট, ডায়মন্ডের সেট বলে কথা, জিজ্ঞেস করবো না কত দাম পড়লো? হ্যাঁ, কত দাম পড়লো ভাইটু? 12 lakhs। যশ আমায় কেউ ধর, এই দেখলে দেখলে তো, দেখলে আমায় কেউ ধরো। কি হচ্ছে এটা? আমি মনে হচ্ছে পৃথিবী থেকে অনেক দূরে চলে যাব। বউয়ের জন্মদিনে দিচ্ছে 12 লাখ টাকার গিফট, বিবাহ বার্ষিকীতে কি করবি ভাই? আমার তো তাহলে কিডনি বেচতে হবে। এই, তুমি চুপ করবে? দেখো, দেখে শেখো। হয়তো একটা ডায়মন্ডের পাহাড় উপহার দেবে। আফটার অল বউ বলে কথা। হ্যাঁ দিদি ভাই, পারলে তাই দিতাম। ইচ্ছেটাও সেরকমই ছিল, কিন্তু আমাদের স্বাদ আর আমাদের সাধ্য তো সবসময় এক হয় না। তবে একটা কথা বলবো দাদু ভাই, আয় বুঝে ব্যয় করো। তোমার বাবার টাকা আছে, তোমার বাবার ব্যবসায় তোমার শেয়ারও আছে, সেখান থেকে তোমার টাকা তোমার অ্যাকাউন্টে যায় ঠিকই, কিন্তু এটাও তো মনে রাখতে হবে সেই টাকাটা তোমার বাবা খুব কষ্ট করে রোজগার করছে। সেই টাকায় আইনত তোমার ভাগ থাকলেও নীতিগতভাবে কিন্তু তোমার কোনো ভাগ নেই। তাই বউয়ের জন্মদিনে তুমি যদি তোমার নিজের পয়সায় সামান্য ফুলও এনে দিতে, আমার তো মনে হয় তোমার বউ আরো বেশি খুশি হতো। তাতে কি হয়েছে ঠাম্মি? আঙ্কেলের যা আছে সে তো যশই পাবে। বাবার টাকা আর ছেলের টাকা কি আলাদা? ও তো একমাত্র ছেলে। তাই বুঝি রোহিণী? আই মিন যশ একটাই ছেলে এ বাড়ির। তুমি তো মেয়ে, তুমি চাকরি করো, আর তোমার যদি ঠিক মতো বিয়ে হতো তাহলে যে তোমার এ বাড়িতে থাকার কথা ছিল না চন্দি। তুমি তো কবেই বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যেতে। না, চলে গেলেও মেয়েদের অধিকার যে মেয়েদের অধিকারই থাকে, সেটা একটা মেয়ে হয়েও তুমি এখনো জেনে উঠতে পারোনি দেখছি। অবশ্য জানার হয়তো তোমার কথাও নয়, আফটার অল তোমার কোনো ভাই বোন নেই। দেখো, সেই অধিকারকে গ্রহণ করবে কি করবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা শিক্ষিত মানুষ হয়ে সকলের সামনে দাঁড়িয়ে একজন সন্তানকে স্বীকৃতি দিয়ে আরেকজনকে উপেক্ষা করা, এটা বোধহয় তোমার মানায় না রোহিণী। কিন্তু ডাক্তারি বললেই হয় না, জানো তো, এগুলো একটু জানতে হয়।
দেখো আজ ওর জন্মদিন, কিন্তু কেউ ওকে হার্ট করো না। সাধারণ এমনি কথার মধ্যে কথা যেরকম বলে থাকে, ও বলে ফেলেছে কথাটা। সত্যি তুমি যদি সময় মতো বিয়েটা করতে, শ্বশুরবাড়ি চলেই যেত, যশ সেখানে একাই থাকতো, সেটা ভেবেই ও বলেছে কথা। এর মধ্যে আর অন্য কিছু নেই। সবাই যে এক নিয়মে চলবে তার তো কোনো মানে নেই মা। বাট এনিওয়ে,